লালমনিরহাটে পানি বেড়েছে তিস্তার, তলিয়ে গেছে নিচু এলাকার ফসলের ক্ষেত। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন পাটোয়ারি। মিলন, নিচু এলাকাগুলোর কি অবস্থা এখন? মানুষের দুর্ভোগ কতটুকু রয়েছে এবং আগাম বন্যার সংখ্যা নিয়ে কি বলছে পানি উন্নয়ন বোর্ড? তিস্তার আজকের কথা যদি বলি চৈতি, যে গতকালকে ছিল উত্তাল তিস্তা, আজকে সকাল থেকে আবার শান্ত তিস্তা। যেহেতু গতকালকে বিপদসীমার 10 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় তিস্তার পানি, আজকে সকাল 6টা 24 ঘন্টার ব্যবধানে 30 সেন্টিমিটার বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অতএব সময় যত গড়িয়ে যাচ্ছে তিস্তার বন্যা পরিস্থিতি প্রায় উন্নতির দিকে যাচ্ছে। তবে পানি উন্নয়ন বোর্ডের তাদের ভাষ্য মতে যে 48 ঘন্টার মধ্যে যে কোনো সময় আবারও তিস্তার পানি বৃদ্ধি পেতে পারে। তবে তিস্তা পাড়ের যে সমস্ত লোকজন রয়েছে বন্যা কবলিত, তাদের অনেকে ঘর বাড়ি থেকে পানি নেমে গেছে। তবে দুর্ভোগ রয়েছে, বিভিন্ন স্থানে কাঁচা রাস্তা ভেঙে গেছে এবং বসত বাড়িতে তাদের যে বিভিন্ন বসত বাড়ি ভেঙে গেছে পানির চাপের কারণে। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী আজকে বিতরণ কার্যক্রম হবে বলে জেলা প্রশাসক জানিয়েছে। তবে লালমনিরহাট জেলায় অন্য যে ধল্লা, সানিয়াজান এবং রত্নাই নদীর পানি বিপদসীমার অতিক্রম না করলে কাছাকাছি রয়েছে। তবে যে সমস্ত ক্ষেত খামার তলিয়ে গেছে তিস্তা পাড়ের, আর সেগুলো এখনো পানিতে প্রায় 3 থেকে 4 ফুট নিচে রয়েছে। আর ভুট্টা, বাদাম সহকারে অন্য ফসল। আর তবে চৈতি যে এই তিস্তা পাড়ের যে বন্যার যে সার্বিক যে অবস্থা, সেটি হচ্ছে যে ফ্লাশ, পানি আসবে, পানি চলে যাবে। তবে এখন দুর্ভোগ রয়েছে তিস্তা পাড়ের এই বন্যা কবলিত এলাকাগুলো। চৈতি, এই ছিল লালমনিরহাটের বন্যার সর্বশেষ খবর। মিলন, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে লালমনিরহাট থেকে তিস্তার পানি বৃদ্ধির খবর জানাচ্ছিলেন সহকর্মী মিলন পাটোয়ারি। মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে আবারও 10 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। সোমবার উপজেলার নাজিরাকোনা সীমান্ত দিয়ে তাদের পুশিনের চেষ্টা করা হয়। বিজিবি জানায়, ভারতের নদিয়া জেলার তেহট্ট থানার পাথরঘাটা গ্রামের দিক থেকে আন্তর্জাতিক সীমান্তের 110 নম্বর মেইন পিলার এলাকায় 10 জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। খবর পেয়ে বিজিবি সদস্য ও গ্রামবাসীরা প্রতিরোধ করে তোলে। এক পর্যায়ে সীমান্তের শূন্যরেখা থেকে তাদের ফেরত নিয়ে যায় বিএসএফ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যে কাজগুলো করেছেন, তাদের সে পথ অনুসরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন উদ্যমে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। সোমবার নোয়াখালীর চৌমুহনীর গণিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, পুরো দেশ মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজের কারণে অস্থির। এর বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে। একই সাথে এসব অপকর্মের সাথে বিএনপির কেউ জড়িত থাকলে তাকে আইনের আওতায় এনে জেল জরিমানা করতে হবে। যদি কোনো সন্ত্রাসী বিএনপির হয়, তাকে আগে ধরে 1 বছরের জেল দেবেন। যদি বিএনপির কোনো মাদক ব্যবসায়ী থাকে, তাকে মিনিমাম 10 বছরের জন্য জেল দেবেন। প্রকাশ্য গ্রেপ্তার করে তার ছবি ফেসবুকে দিয়ে দেবেন, এই বিএনপির নেতা মাদক ব্যবসায়ী, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং চাঁদাবাজের বিরুদ্ধে, দখলবাজদের বিরুদ্ধে আপনারা কঠোর নেবেন। আমি তাদের পক্ষে কখনো অতীতও করি নাই, এখনও করব না, ভবিষ্যতেও করব না। এরা সমাজের শত্রু। এরা কোনো দলের না, কোনো সমাজের না, কোনো জাতির জন্য এরা কোনো উপকারী না। লক্ষ্মীপুরে প্রিপেইড বিদ্যুৎ মিটার ব্যবহার করতে গিয়ে ভোগান্তিতে গ্রাহকরা। তারা বলছেন, রিচার্জ করতে দীর্ঘ টোকেন নম্বর মিটারে প্রবেশ করাতে প্রায় ভুল হচ্ছে, এতে লক হয়ে যাচ্ছে মিটার। আবার বিদ্যুৎ সংযোগ চালু করতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। এ নিয়ে ক্ষোভ বাড়ছে গ্রাহকদের মাঝে। আতর মনিরের তথ্য ছবিতে প্রতিবেদন। প্রিপেড বিদ্যুৎ মিটার রিচার্জ করতে গিয়ে চরম ভোগান্তিতে লক্ষ্মীপুর পৌর এলাকার গ্রাহকরা। আগে যেখানে 20 থেকে 40 ডিজিটের টোকেন নম্বর পাওয়া যেত, সেখানে এখন 80 থেকে 220, এমনকি 240 ডিজিট পর্যন্ত দীর্ঘ নম্বর চাপতে হচ্ছে।
এসব নম্বর মিটারে প্রবেশ করাতে গিয়ে প্রায় ভুল করছেন গ্রাহকরা। এতে মিটার লক হয়ে বিদ্যুৎহীন অবস্থায় থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। গ্রাহকদের অভিযোগ, আধুনিক প্রযুক্তির নামে নতুন জটিলতা তৈরি হয়েছে। বয়স্ক লোক, নারী ও প্রযুক্তিতে অভিজ্ঞ নয় এমন মানুষের জন্য নম্বর প্রবেশ করানো কঠিন হয়ে গেছে। একসাথে অনেকগুলো নাম্বার এখানে চাপতে হয়, নাম্বার চাপতে পারে না। আমার মেয়ে হোস্টেলে থাকে, ওই দিন সে আমাকে রাত্রে 2টা বাজে ফোন দিয়েছে, সে মিটার রিচার্জ করতে পারে না। এখন এটা আমি এখান থেকে ওকে যতই বলি সে এটা করতে পারতেছে না। পরে যাইয়া মিটার এক পর্যায়ে লক হয়ে গেছে। মনে করেন না রেট বাড়ক, কিন্তু আপনার নাম্বার যদি 20 থাকে তাহলে তো আর সমস্যা হয় না আগের মতো। নাম্বার বেশি হওয়ার কারণে সমস্যাটা। আমরা এটা যে নম্বরটা ব্যাংকে দিয়ে আসি, টাকাটা ওই টাকাটা দিয়ে আসি নম্বর আঙুলে তখন যে আমরা নম্বরে টিপতে পারি না। টাকা মিটারে থাকতে আমি নাম্বারটা দিয়ে টাকা ঢুকেছি, ঢুকানোর পরে যে এখন কালকের থেকে আবার আমার মিটারে ডাক দেয়। আজকে আবার যাই, আমি একটু আগে টাকা 200 ঘুরে আনছি, আমি যখন আবার মিটারে ঢুকেছি, মিটারে টাকা ঢুকে না। এই বিষয়ে দুঃখ প্রকাশ করে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন, স্মার্ট প্রিপেড মিটার চালু হলে গ্রাহকদের এই ভোগান্তি থাকবে না। পিডিবি থেকে কিছু টেন্ডার হবে, ডিসিগুলো আসলে সব মিটার অনলাইনে চলে আসবে এবং টাকা অটোমেটিক্যালি মিটারে ঢুকে যাবে। আপনি যখন বিকেশ থেকে ঢাকা থেকে মিটার 500 টাকা আপনার রিচার্জ করছেন, মিটার অটো ঢুকে যাবে, মিটার প্লেট নাম্বার ফেস করতে হবে না। এই সুবিধাটা সরকারিভাবে প্রযুক্তি চলতেছে। নতুন ট্যারিফ, বিভিন্ন চার্জ এবং বকেয়া সমন্বয়ের তথ্য মিটারে হালনাগাদ করার কারণেই দীর্ঘ এই টোকেন নম্বর তৈরি হচ্ছে বলেও জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। শান্ত ইসলাম, ৭১। লক্ষ্মীপুরে প্রিপেড বিদ্যুৎ মিটারের ভোগান্তি নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আতোয়ার মনির। মনির, গ্রাহকদের ভোগান্তির বিষয়ে বিস্তারিত জানাবেন এবং এটি সমাধানে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা জানাবেন। চৈতি যেখানে ডিজিটাল মানুষকে সহজ করে দেয় এবং প্রযুক্তি আরো এগিয়ে নিয়ে যায়, সেখানে লক্ষ্মীপুরে এই প্রিপেড মিটার ডিজিটাল প্রযুক্তির সেবায় আরো ভোগান্তি দেখা দিয়েছে। যেখানে এক ডিজিট প্রয়োগ করতে গিয়ে যখন বিদ্যুৎ বিল দেওয়া হয়, তারপরে অনেক ডিজিট থাকার কারণে 120 থেকে 124 ডিজিট থাকা, 240 ডিজিট থাকার কারণে গ্রাহকরা অনেকটাই ভোগান্তিতে পোহাতে হচ্ছে এবং তারা দীর্ঘ টোকনের যন্ত্রণা অনেকটাই তাদের দুর্ভোগে ফেলেছে। অনেক সময় এই ডিজিট প্রবেশ করাইতে গিয়ে বা সংযোগ করাইতে গিয়ে তাদের মিটার লক থেকে শুরু করে নানা সমস্যার কথা গ্রাহকরা বলছেন। এছাড়া বৈষম্যমূলক ব্যাটারি চার্জ রয়েছে, তারা অনেক সময় কারো কারো ক্ষেত্রে 300 টাকা, আবার কারো ক্ষেত্রে থেকে 1000 টাকা এই ব্যাটারি চার্জ নেওয়া হচ্ছে যখন নষ্ট হয়ে যাচ্ছে। ডিমান্ড চার্জ রয়েছে অনলাইন সার্ভিস ডাটা এবং চরম উদাসীনতায় গ্রাহকরা এই দুর্ভোগে পড়েছেন। আমরা কথা বলবো গ্রাহকের সাথে যে কি সমস্যা পড়েছেন। আপনি এই পর্যন্ত বিদ্যুতে যে মিটার রিচার্জ করতে গিয়ে কি সমস্যায় পড়েছেন সেই বিষয়টা আমরা একটু পরিষ্কার জানতে চাচ্ছি। অনেকটা নম্বর দেওয়ার কারণে আমাদের ঢুকাইতে খুব সমস্যা বোধ করি এবং কয়েকটা নম্বর ঢুকানোর পর মিটার লক হয়ে যাওয়ার পরে অফিসে যদি আমরা অভিযোগ জানাইলে 1000 দেন, 700 দেন, 300 দেন, এইভাবে হয়রানি ভোগ করতে হয়। আবার ধরেন মিটারে টাকা ঢুকানোর পরে কি কাটি নেন আর কাটি নেন, অনেক টাকা মিটারে প্রতি মাসে চার্জ কাটি নিয়ে যায়। নেওয়ার পরে আমরা এটারে কি জানি খুব বিরক্ত ভোগ করতেছি এই প্রিপেড মিটার নিয়ে। চৈতি যেমনটি শুনছিলেন, অর্থাৎ গ্রাহকদের এক ধরনের দুর্ভোগ, এই দুর্ভোগ শেষ নেই এবং গ্রাহকরা বলছেন যে জেলা শহরের বাহিরে অর্থাৎ ঢাকা এবং বিভিন্ন জায়গায় যেখানে মোবাইল দিয়ে রিচার্জ করলে এবং টাকাও দেখা যায়, আবার মোবাইল দিয়ে চালু করা যায়, সেখানে লক্ষ্মীপুরে ভিন্ন চিত্র দেখা দিয়েছে। তবে দ্রুত এই সমাধানের দাবি জানিয়েছেন গ্রাহকরা। চৈতি। মনির, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে যুক্ত হয়ে প্রিপেড বিদ্যুৎ মিটারের ভোগান্তি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আতোয়ার মনির।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুটি চুনা কারখানায় অভিযান চালিয়ে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ। পাশাপাশি কারখানাটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তিতাসের মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিৎ কুমার জানান, সোনারগাঁ পৌরসভার টিপুরদি এলাকায় দীর্ঘদিন ধরে কিছু অসাধু লোকজন অবৈধ গ্যাস সংযোগ নিয়ে চুনের কারখানা গড়ে তোলে। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত দুটি কারখানায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সাথে কারখানার মালামাল এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় একজনকে 5,000 টাকা জরিমানা করে কর্তৃপক্ষ। ব্যাংকে জমানো টাকা ও লভ্যাংশ ফেরত এবং লেনদেন স্বাভাবিক করার দাবি জানিয়ে সোমবার চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ, সমাবেশ এবং মিছিল করেছে শরিয়া ভিত্তিক 5টি ব্যাংকের আমানতকারীরা। তাদের অভিযোগ, আমানত তুলতে না পারায় তারা ব্যবসা বাণিজ্য ও পরিবার পরিজন নিয়ে দুর্ভোগে পড়েছেন। সমস্যা সমাধানে বাংলাদেশ ব্যাংকের কাছে স্মারকলিপিও দিয়েছেন আমানতকারীরা। জহিরুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন প্রণবেশ চক্রবর্তী। ব্যাংকে জমানো আমানত তুলতে না পারা ও প্রাপ্য লভ্যাংশ ফেরত না পাওয়ায় নিজেদের দুর্ভোগ ও দাবি দাওয়া তুলে ধরে ব্যানার পোস্টার নিয়ে সমবেত হন 5টি শরিয়া ভিত্তিক ব্যাংকের আমানতকারীরা। সোমবার বেলা 11টায় চট্টগ্রামের বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ করেন তারা। বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তে বিগত 2 বছরের লভ্যাংশের একটা বড় অংশ কেটে নেওয়ার অভিযোগ আমানতকারীদের। তারা জানান, এই হেয়ারকাট নীতিতে প্রায় 75 লক্ষ আমানতকারী ক্ষতিগ্রস্ত হয়েছেন। 24 এবং 25 সালে আমরা টাকা রেখেছি, যে টাকার আমরা ট্যাক্স দিয়েছি, যে টাকার আমরা বেনিফিট দিয়ে গেছি, এখন সেই টাকাটার হেয়ার কাট করতে চাচ্ছে। কেন আমাদের টাকাগুলো দেওয়া হচ্ছে না? আমাদের মুনাফা কেন কর্তন করা হচ্ছে? আমরা বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স করা ব্যাংকে টাকা রাখছি, আজকে কেন আমরা রাস্তা ঘুরতে হচ্ছে? মাস পরে যে 1 লক্ষ টাকা পাওয়ার কথা সেটা আমরা স্কিম অনুযায়ী পাচ্ছি না। আমানতকারীরা জানান, ব্যাংক থেকে টাকা তুলতে না পারায় ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে। এই অবস্থায় অর্থ মন্ত্রণালয় ও সরকারের সরাসরি হস্তক্ষেপ প্রত্যাশা করেন তারা। আমরা চাই এই হেয়ার কাট বাতিল করে লেনদেন স্বাভাবিক করবে, ওনারা আশ্বস্ত করেছে। পরবর্তীতে আমরা সারা বাংলাদেশে প্রতিটা জেলায়, প্রতিটা থানায় আমরা গণ আন্দোলন গড়ে তুলবো। কিতাব আছে গলা নাই, সংসদের থেকে বলতেছে, ওরা কিতাব দেখে বলতেছে যে স্কিম অনুসারে টাকা দিচ্ছে, কিন্তু আসলে আমাদের কোনো টাকা দিচ্ছে না। মানববন্ধন শেষে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেয়া হয়। এতে স্বাভাবিক লেনদেন চালুর পাশাপাশি মেয়াদ উত্তীর্ণ এফডি, ডিপিএস ও এমটিডিআর এর টাকা আগের চুক্তি অনুযায়ী পরিশোধেরও দাবি জানানো হয়। পরে কোতোয়ালি মোড়ে বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম। পটুয়াখালীর কলাপাড়ায় আল আরাফা ইসলামী ব্যাংকের পাখিমারা শাখা থেকে গ্রাহকদের কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ক্যাশিয়ার রিয়াদুল ইসলাম ইউসুফের বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার ব্যাংক ঘেরাও করেন কয়েকশো গ্রাহক। এদিকে ব্যাংকের স্থানীয় এজেন্ট জানিয়েছেন, গ্রাহকের তালিকা তৈরি হচ্ছে, প্রত্যেকের মূলধন ফিরিয়ে দেওয়া হবে। মিলন কর্মকার রাজুর তথ্য ছবিতে প্রতিবেদন। গত 25 জুন থেকে ব্যাংকের ক্যাশিয়ার রিয়াদুল ইসলাম ইউসুফকে খুঁজে পাচ্ছে না ব্যাংকের ম্যানেজার। তার ব্যবহৃত মুঠো ফোনটিও বন্ধ রয়েছে। পরে গ্রাহকরা ব্যাংকের টাকা উত্তোলন করতে এসে দেখেন তাদের অ্যাকাউন্টে কোনো টাকা নেই। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। সোমবার সকাল থেকে ব্যাংক ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন প্রায় 2000 গ্রাহক। প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ব্যাংকের এজেন্ট মোস্তাফিজুর রহমান আয়ুবের কাছে এলে তিনিও কোনো সমাধান করতে পারেননি। শুধু গ্রাহকের টাকাই নয়, ব্যাংকের মাদার অ্যাকাউন্টও শূন্য করে টাকা তুলে নেওয়া হয়েছে। সাকিব বলছে যে এই সাংবাদিক এই চক্রান্ত যারা করছে তাদের টাকা যেন তারা উঠাইয়ে নেয়, তাদের সাথে আমাদের বুঝপড়া আছে, আমরা তাদের টাকা দিতে পারবো না। মূল ব্রাঞ্চে গেছে, যাই অ্যাকাউন্ট চেক দিয়েছে, দেয় আমার ফিক্স কোনো ফিক্স হয় না। এবার আমি এখানে আই বলছি যে আমার টাকা দেন, আমার টাকা তো নাই, আমি কিভাবে টাকা দেবো? আমার অ্যাকাউন্টে টাকা আছে, হ্যাঁ আছে, খালি ওদের 700 টাকা আছে, আর তাও নাই। এদিকে গ্রাহকদের অভিযোগ, ব্যাংকের নিজের অ্যাকাউন্টের খবর নিতে এলে এজেন্ট আয়ুবের ছেলে সাকিব তাদের সাথে দুর্ব্যবহার করেন এবং ব্যাংক থেকে চলে যেতে হুমকি দেন। যদিও অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্তরা।
আর ব্যাংকের এই শাখার এজেন্ট মুস্তাফিজুর রহমান আয়ুব জানান, কত টাকা নিয়ে ক্যাশিয়ার পালিয়েছে তা এখনো জানা যায়নি, তদন্ত শুরু হয়েছে। ব্রাঞ্চ ম্যানেজার আসে, ব্রাঞ্চের কর্তৃপক্ষ আসে, আলারাফার কর্তৃপক্ষ আসে, তাদের দ্বারা আমি চেক দেওয়া হইতেছি যে আসলে আরও কোনো লোক আছে কিনা। কিন্তু ব্যাংকে যে টাকা হয়েছে, ওই ডিপোজিট হয়েছে, অ্যাকাউন্টে যে টাকা ঢুকছে, সে টাকার কোনো সমস্যা হয় নাই। সমস্যা হয়েছে আমার মাদার অ্যাকাউন্টের টাকাটা খালি করে নিয়ে গেছে। এ নিয়ে নিখোঁজ ক্যাশিয়ার রিয়াদুল ইসলাম ইউসুফের বাবা জানান, গত বৃহস্পতিবার থেকে তার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। স্থানীয়ভাবে একটা সমাধান আছে না, সামাজিকভাবে আমরা সবাইকে নিয়ে বসিয়া এখন আমরা কিভাবে সকল গ্রাহকের সন্তোষজনক জবাব দিতে পারি, সন্তোষজনক খুশি করতে পারি, এটার চেষ্টা আমি করবো। এই জন্য মাঝে মাঝে ব্যাংকে থাই। এলাকাবাসীর অভিযোগ, এই ঘটনার সাথে ব্যাংকের অপারেশন ম্যানেজার রাহাত এবং ব্যাংকের এজেন্টের লোকজন জড়িত রয়েছে। সঠিক তদন্ত করে টাকা উদ্ধার ও দোষীদের শাস্তির দাবিতে প্রশাসনের সহায়তা চান তারা। শাকিলা শম্পা, ৭১। মধ্যপ্রাচ্য যুদ্ধের ১.৫ মাসে ২৩৮টিরও বেশি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হওয়ায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ অন্তত ৩০ কোটি টাকার রাজস্ব হারিয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সারা বিশ্বের অন্যান্য অনেক বিমানবন্দরের মতোই এই বিমানবন্দরেও ফ্লাইট বাতিল হয়েছে বলছে কর্তৃপক্ষ। তবে আকাশপথে বিধিনিষেধ এবং আন্তর্জাতিক ফ্লাইট সংকোচনের মধ্যেও চলতি বছরের প্রথম ৫ মাসে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ মিলিয়ে প্রায় ৭,৮০০টি ফ্লাইট পরিচালিত হয়েছে। সাইফুল ইসলাম শিল্পীর প্রতিবেদন। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে মার্চ ও এপ্রিল মাসের মাঝামাঝি পর্যন্ত বাতিল হয়েছে মধ্যপ্রাচ্যগামী ২৩৮টি ফ্লাইট। চলতি ২০২৫-২৬ অর্থ বছরের মে পর্যন্ত ১১ মাসে ২৪৬ কোটি টাকা রাজস্ব আদায় করেছে এই বিমানবন্দর। ফ্লাইট বাতিল হওয়ার কারণে প্রায় ৩০ কোটি টাকা বাড়তি রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে বিমানবন্দর। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে এই অবস্থা বলছেন বিমানবন্দরের মুখপাত্র। যুক্তরাষ্ট্র এবং ইরানের যে যুদ্ধ, তার ক্ষেপণাস্ত্র হামলার কারণে এখানে যেতে পারে না, যার কারণে বাংলাদেশ থেকে অনেক ভোগান্তির কারণ হয়েছে। সর্বশেষ ২৩৮টা ফ্লাইট বাতিল হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই সমস্ত ফ্লাইট বাতিলের কারণে যখন তারা যেতে পারছিলেন না, তারা যেন এয়ারপোর্টে এসে নানা ধরনের হয়রানিতে না পড়ে, আমরা আমাদের এয়ারলাইন্সের প্রতিনিধিদের সাথে বসে আমরা একটা কোঅর্ডিনেশন সেল গঠন করি। তবে এমন পরিস্থিতিতেও ইতিবাচক তথ্য দিয়েছেন বিমানবন্দরের পরিচালক। তিনি জানান, আকাশপথে বিধিনিষেধ এবং আন্তর্জাতিক ফ্লাইট সংকোচনের মধ্যেও চলতি বছরের প্রথম ৫ মাসে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ মিলিয়ে প্রায় ৭,৮০০টি ফ্লাইট পরিচালিত হয়েছে। শাহ আমানত বিমানবন্দরে গত মে পর্যন্ত ৩,২৪৫টি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার পাশাপাশি ৩,৭২,২৩৭ জন যাত্রী পরিবহন করেছে বিমানবন্দর। এর বাইরে অভ্যন্তরীণ ৪,৫৪৮টি ফ্লাইটে পরিবহন হয়েছে আরও ৩,৮৬,৭০০ যাত্রী। আমরা এয়ারলাইন্সের সঙ্গে, বিভিন্ন বিমান সংস্থার সঙ্গে আমাদের সিভিল এভিয়েশন সদর দপ্তরের গাইডলাইন অনুযায়ী এবং আমাদের মন্ত্রণালয়ের গাইডলাইন অনুযায়ী আমরা সমন্বয় করে এই যাত্রীগুলিকে আস্তে আস্তে আমরা বিদেশে পাঠানোর ব্যবস্থা করি এবং বিদেশে যারা ছিল তাদেরকে আমরা আনার ব্যবস্থা করা হয়। যুদ্ধের কারণে আটকা পড়া যাত্রীদের সুবিধার্থে এয়ারলাইন্সগুলো ছাড় দেওয়াতেও রাজস্ব আয়ে টান পড়েছে বলছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। আমরা সবগুলো এয়ারলাইনে কিন্তু অলমোস্ট একই রকম রুলসই ফলো করতো, যেটা হচ্ছে জেনারেস পলিসি ছিল টিকিট রিফান্ড করা, ফ্রি অফ কস্টে ডেট চেঞ্জ করে দেওয়া, অন্য এয়ারক্রাফটে যদি কেউ ট্রাভেল করতে চায় তাদেরকে ইস্যু করে দেওয়া, এগুলো আমরা করেছি, যার দরুন এই ইম্প্যাক্টটা তেমনভাবে পড়তে পারেনি এই দেশে। চট্টগ্রাম বিমানবন্দর সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি মাসে ৬৬০টি এবং ফেব্রুয়ারি মাসে ৬৩০টি আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা হলেও যুদ্ধের মাস মার্চে ৬৭১টি, এপ্রিলে ৬৮৫টি এবং মে মাসে ৬৫২টি ফ্লাইট ওঠানামা করেছে। হাসান আহমেদ, ৭১। সরকারি প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ অবৈতনিক হলেও সিলেবাস দেওয়ার নাম করে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে চাঁদপুরের একদল শিক্ষকদের বিরুদ্ধে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কিছু কর্মকর্তার যোগ সাজসে শিক্ষার্থীদের কাছ থেকে ১০ থেকে ৪৫ টাকা পর্যন্ত নিচ্ছে শিক্ষকরা। এভাবে টাকা নেওয়ার কোনো নিয়ম না থাকলেও টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন সংশ্লিষ্ট শিক্ষক এবং কর্মকর্তারা। আলামিন ভুঁইয়ার তথ্য ছবিতে প্রতিবেদন। প্রাথমিক শিক্ষা অবৈতনিক হওয়ায় শিক্ষার্থীদের বিনামূল্যে বই ও শিক্ষা উপকরণ দিচ্ছে সরকার, কিন্তু চাঁদপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সিলেবাসের নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের মাধ্যমে সরবরাহ করা সিলেবাসের জন্য প্রতি শিক্ষার্থীর কাছ থেকে আদায় করা হচ্ছে 10 থেকে 45 টাকা পর্যন্ত। এটিও মানে এবং আমাদের উনি বিতরণ করছিল টাকা নিচে এটিও ম্যাডাম সিলেবাসের জন্য 30 টাকা করে আর কি নেওয়া হয়েছে। শিক্ষার্থীরাও অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ করেছে। প্রশ্ন করলে কয়েকজন শিক্ষক টাকা নেয়ার কথা স্বীকার করেন। আঙ্গুর তো নিচে 30 টাকা করে, আমি সিলেবাসের জন্য 30 টাকা নিচ্ছি। বাচ্চাদেরকে বলছি যে তোমরা এখন দাও, তারপর পরবর্তীতে তোমাদের এই টাকাটা আমাদের টাকা আসলে তোমাদেরকে দিয়ে দেবো। 15 টাকা করে। কেন? কয় টাকা খরচ হয়েছে আপনার? 8 টাকা করে আনছি। ক্যামেরায় কথা বলতে রাজি হননি উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। পরে তিনি জানান, ছাপানোর পাশাপাশি পরিবহন, বিতরণ ও শিক্ষকদের সম্মানের জন্য এই অর্থ নেওয়া হয়েছে। এটা খরচটা তো শুধু একটা না, এটা কেরিং চার্জ আছে, এটা যে কাউন্টিং করে দিছে ওই দপ্তরের মাধ্যমে দেওয়া হয়েছে। আমরা তো ওই খেলাধুলার ব্যস্ত ছিলাম, তাহলে এটা কাউন্টিং তো তাকে একটা টাকা দেওয়া লাগে, তো 500 টাকা করে দেওয়া লাগে। আচ্ছা, সেটা আপনি প্রাথমিকের স্টুডেন্টদের কাছ থেকে আদায় করছেন? আমরা স্টুডেন্টদের এটা তো কিছু কাজ, এই কাজটা তো বিনামূল্যে বই না, যে একটা সিলেবাস এটা ফ্রি দেওয়ার সুযোগ খুবই কম। অনুসন্ধানে দেখা যায় প্রায় 2 টাকা ব্যয়ে সিলেবাস ছাপা হলেও শিক্ষার্থীদের কাছে থেকে অতিরিক্ত টাকা নেওয়া হয়। এরকম যে সব বিদ্যালয়ে অভিযোগ রয়েছে তাদের তদন্ত সাপেক্ষে তাদের আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে শিক্ষা বিভাগ। আল ইমরান, 71। পঞ্চগড় 1 আসনের সাবেক সংসদ সদস্য নাইমুজ্জামান ভূঁইয়া মুক্তার স্ত্রী অবসরপ্রাপ্ত মেজর কাজী মৌসুমীকে কারাগারে পাঠিয়েছে আদালত। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 76তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, নাশকতার চেষ্টা এবং সরকার উৎখাতের চেষ্টা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। সোমবার পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতে হাজির হলে জামিন চাইলে বিচারক মাহবুব আলী মুয়াদ জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তার সাথে জেলা যুব মহিলা লীগের সভাপতি নীলুফার ইয়াসমিনকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। 2025 সালের 23 জুন রাতে পঞ্চগড় কাজীপাড়ার নিজ বাড়িতে সাবেক এমপি তার স্ত্রীর নেতৃত্বে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 76তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার আয়োজন করেন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় 20 জুলাই নাইমুজ্জামান ভূঁইয়া মুক্তা তার স্ত্রী সহ 47 জনের নামে মামলা করেন সদর থানার উপপরিদর্শক মানিক মিয়া। আইনের যে ধারাগুলি রয়েছে সেই ধারা প্রতিটি ধারায় তারা এই আইনের মধ্যেই তারা পড়ে, সেইভাবে আমরা কোর্টে উপস্থাপন করি। মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে মেজর মৌসুমী এবং নীলুফার ইয়াসমিনকে জেল হাজতে প্রেরণ করেন। 2 নম্বর আসামি উনি একজন অবসরপ্রাপ্ত সেনা অফিসার মেজর মৌসুমী, ওনার হাজব্যান্ড যিনি এই মামলার 1 নম্বর আসামি নাইমুজ্জামান মুক্তা, উনি সর্বশেষ পার্লামেন্টে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ছিলেন। আমরা মনে করি শুধুমাত্র নাইমুজ্জামান মুক্তার স্ত্রী হওয়ার কারণেই তাকে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে। 18-র আগে বিয়ে নয়, কিশোরীর স্বপ্ন পূরণে আসল জয়, এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালী রাঙ্গাবালী উপজেলায় বাল্য বিয়ে প্রতিরোধে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার চতলাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই গণসমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ নেন। এ সময় সবাই বাল্য বিয়ে প্রতিরোধের শপথ নেন। 18 বছরের আগে কোনো কিশোরীর বিয়ে না দেয়া, বাল্য বিয়েকে সমর্থন না করা এবং কোথাও বাল্য বিয়ের উদ্যোগের খবর পেলে তা প্রতিরোধে সক্রিয়ভাবে এগিয়ে আসার অঙ্গীকার করেন তারা। পরে অংশগ্রহণকারীরা বাল্য বিয়েকে না বলি স্লোগান দিয়ে লাল কার্ড প্রদর্শনের মাধ্যমে বাল্য বিয়ের বিরুদ্ধে সামাজিক অবস্থান জানান। বরিশালে চলছে শিল্প বাণিজ্য মেলা। নগরীর পরেশ সাগর মাঠে এবারের মেলায় ক্ষুদ্র উদ্যোক্তাদের কুটির শিল্পের প্রাধান্য সর্বাধিক দেওয়া হয়েছে। রয়েছে শিশু কিশোরদের জন্য বিনোদনের ব্যবস্থা। উপযুক্ত পরিবেশে কেনাকাটার পাশাপাশি মেলায় পরিজন নিয়ে ঘুরতে আসছেন দর্শনার্থীরা। বিধান সরকারের প্রতিবেদন। মেলা বলতেই সবার আগে বায়না আসে শিশু কিশোরদের পক্ষ থেকে। রাইডে ওঠা, পছন্দের খাবার থেকে কেনাকাটায় ওদের মত সবার আগে। সেই ইচ্ছে পূরণ হওয়ায় তারা মেলায় এসে বেজায় খুশি। আর মেলায় অনেকগুলো বেঞ্চ কিনেছে আর একটা আইসক্রিম খেয়েছে।
নানু, আম্মু, বোন, মামার সাথে রাইডে চড়ে খুব মজা লাগছে। এই রাইডে উঠছি নৌকায়, অনেক ভালোই লাগছে আমার। মেলায় হস্তশিল্প আর নিত্য ব্যবহৃত গৃহস্থালী পণ্যের পাশাপাশি গহনা থেকে খেলনা সহ গার্মেন্টস সামগ্রীও মিলছে। ক্রেতারা বলছেন সাশ্রয়ী মূল্য এবং একত্রে সব ধরনের পণ্য পাওয়ায় সুবিধা হয়েছে। এমনি ভালোই উঠছে এবং এক জায়গা থেকে সবকিছু কেনা যায়, এটা হলো বেশি ভালো। পরিবেশ বেশ সুন্দর, ভালোই লাগছে, কোনো গ্যাদারিং নেই, আর জিনিসপত্র যা দেখলাম বেশ ভালোই লাগছে। আমার পছন্দের মতো আমি কিছু অর্নামেন্টস কিনছি, পেন্ডেন্ট টাইপের। মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পসরা নিয়ে এসেছেন দোকানিরা। বেশিরভাগই এসেছেন নিজেদের উৎপাদিত পণ্য নিয়ে। বেচাকেনাও ভালো হচ্ছে বলে জানালেন তারা। যেমন শিল্পের জিনিসগুলা, এই যে কাঠের সামগ্রীগুলা ইন্দিরহাট বেসিক যেটাকে বলে, ওখানে তৈরি হয়, বিক্রি ভালো ইনশাল্লাহ। আমরা ঢাকা থেকে আছি দাদা, কসমেটিক, খেলনা সব ধরনের মালে আছে আমাদের কাছে। মেলার আয়োজক কমিটির নেতারা জানান তারা এবার কুটির শিল্পে উৎপাদিত পণ্যকে অগ্রাধিকার দিয়েছেন, যাতে করে এই উদ্যোক্তারা সহজেই তাদের পণ্য ক্রেতাদের কাছে উপস্থাপন করতে পারে। মেলাটা 26শে মে শুভ উদ্বোধন হয়েছে। সারা বাংলাদেশ থেকে 150টির উপর উদ্যোক্তারা আসছে স্টল নিয়ে। শিল্প উদ্যোক্তা আছে, তাদেরকে প্রমোট করা, তারা এই জায়গায় এই মেলায় তাদের পণ্য প্রদর্শনী করবে। 26 মে থেকে শুরু হওয়া এই শিল্প বাণিজ্য মেলায় 1.5 শতাধিক স্টল রয়েছে। বিকেল 4টা থেকে শুরু হয়ে মেলা চলবে রাত 9টা পর্যন্ত। বিধান সরকার, 71, বরিশাল। দেশীয় ফলের চাহিদা বৃদ্ধি ও নতুন প্রজন্মের মাঝে ফল খাওয়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে দেশীয় ফল উৎসব হয়েছে। সোমবার শিবগঞ্জ উপজেলা চত্বরে দিনব্যাপী এই আয়োজন করে অফিসার্স ক্লাব। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তার পরিবার, সহকারী কমিশনার ভূমিসহ স্থানীয়রা মেলা উপভোগ করেন। উৎসবে আম, লিচু, কাঁঠাল, জাম, কলা সহ বিভিন্ন মৌসুমী দেশীয় ফলের পসরা সাজানো হয়। চলছে দর্শক সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল, থাকুন 71 সাথে।